রহমান পার্থ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাগরিক টিভির পক্ষ থেকে যে আপনার এই ব্যস্ততার মাঝেও আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার মাধ্যমে আজকে আমরা জানার চেষ্টা করব সমসাময়িক ইস্যুগুলোতে দেশ কোন দিকে যাচ্ছে এইসব বিষয়ে নানা বিষয়ে আমাদের যে কনসার্ন রয়েছে এসব বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্মে। আপনি কেমন আছেন? আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সাকিব। কেমন আছেন আপনি? জি, আমরা অবশ্যই ভালো আছি কারণ দেশ স্বাধীন হয়েছে। কারণ আপনি জানেন যে সর্বশেষ আপনার সাথে যখন আমি কথা বলেছিলাম আজ থেকে ৩ বছর পূর্বে তখন কিন্তু আমাদের একটা ট্যাগ দেওয়া হয়েছিল যে আমরা দেশদ্রোহী। তো এখন তো এই স্বাধীন বাংলাদেশে আমাদেরকে আর কেউ দেশদ্রোহী ট্যাগ দিচ্ছে না। তো দেশদ্রোহী ট্যাগটা আমার ঘাড়ে নেই। তাই আপনি এখন আমার সাথে কথা বলতে হয়তো আগের মতো আর ডিসকমফোর্ট ফিল করবেন না যেটা হয়তো আগে করতে হয়েছিল। না আসলে আওয়ামী লীগ সরকারের তো এটা একটা নরমাল স্টাইল ছিল যা আইদার আপনি শত্রু অথবা আপনি ষড়যন্ত্রকারী। তো সেই স্টাইলে আমরা যারাই বস্তুনিষ্ঠ সমালোচনা করতাম আমাদেরকে সবাইকেই একটা ট্যাগ দেয়া হতো। কাউকে ছোট ট্যাগ, কাউকে বড় ট্যাগ। সো আপনি যেহেতু দেশের বাইরে আছেন এবং সেখান থেকে আরো স্বাচ্ছন্দ্যে সরকারের সমালোচনা করতে পারেন, আ যেটা আমরা পারতাম না একসময় হয়তো। তো এই কারণে আপনার ট্যাগটা একটু বড় ট্যাগ ছিল। আমাদের ট্যাগটা একটু ছোট ট্যাগ ছিল। আর কিছুই না। কিন্তু আমাদের প্ল্যাটফর্ম গুলোতে আসার ক্ষেত্রে আপনাদের কি কোনো মানে সে সময় এক ধরনের এই ডিজিএফআই বা এনএসআই তারা কি চাপ প্রয়োগ করত না? যাতে এসব না, প্ল্যাটফর্মে আপনারা না সত্যি যান? সত সত্যি কথা বলতে কি নাজমুল আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি। আপনাদের প্ল্যাটফর্ম গুলির অনেক জবাব আমরা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। আমরা জানতাম যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, তবে এক্সপ্রেশন এর পর আর ফ্রিডম থাকবে না। সো সেই সময় তো ন্যাচারালি আমাদের অনেক কিছু, অনেক কথা, যেমন স্বভাবতই সেই সময় আমরা আ ইভেন কি প্রধানমন্ত্রী কথা বলাটাকেও এভয়েড করে আমরা সরকার বলতাম। হ্যাঁ? যাতে করে আমাদের ওই টেকনিক্যালিটি গুলি একটু মেইনটেইন করতে হতো। না করলে আপনি তো জানেনই কি হয়। হ্যাঁ? না করলে আমাদের আ সেই সময় রাজনীতিতে কিংবা টক শোতে টিকে থাকাটা মুশকিল হয়ে যেত। এই কারণে হয়তো এমন অনেক সব আ লিডিং কোয়েশ্চেন আপনারা করতেন, যেই প্রশ্নগুলির জবাব আমরা জানতাম, এখন আমরা দেই। বাট সেই সময় দেয়াটা রাজনৈতিকভাবে সঠিক ছিল না। যে পরিস্থিতিটা বাংলাদেশে সেই সময় ছিল। এই কারণেই সত্যি কথা বলতে আমরা অনেক সময় চিন্তা করতাম যে এই প্রশ্নগুলির জবাব যদি আমরা দিয়ে দেই, তাহলে আমাদের জন্য ভবিষ্যতে রাজনীতি করাটা বা ওই জিনিসটা মেজার করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এই কারণে হয়তো আমরা বিভিন্ন সময় আমরা চেষ্টা করতাম যে এর মধ্য থেকেও কথাগুলি বলতে তো হতো। এই কারণে এমন না যে আমি ৩ বছর কোনো টক শো করিনি। আমরা বলেছি। কিন্তু আমাদের ওই সাবধানতাটা তো সবসময় মাথায় থাকতো। এবং গত ১৫ বছর একটা সংস্কৃতি ছিল, আপনি কি বলবেন? আমরা তো একটা স্ট্যাটাস লিখলে ৩ বার শুধু ওটাকে ডিলিট করতাম যে কিভাবে টেকনিক্যালিটি করা যায়। হ্যাঁ? একটা টেলিফোনে একজনের সাথে কথা বলতে থাকলেও টেলিফোনটা বন্ধ থাকলেও দূরে রাখতাম। হয়তো কি না কি টেকনোলজি আছে, কি না কি বের হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে ১৫ বছর একটা ভীতির সংস্কৃতি কিন্তু সবার মধ্যেই দাঁড়িয়েছিল। কারো কম, কারো বেশি। তো যেহেতু আমাদের রাজনীতি করতে হয়, করতে থাকবে, রাজনীতিতে তো টিকে থাকাটা বড় কথা। আমি এমন একটা কথা আপনাকে বলে দিলাম, এবং আমি ৩ বছরের জন্য জেলখানায় চলে গেলাম, ৪ বছরের জন্য হ্যারাসমেন্ট হলাম। তাহলে তো আর আমি রাজনীতিতে টিকে থাকছি না। এই কারণে অনেক ব্যাপারই আমাদের জেনে শুনে এভয়েড করতে হতো, যেটা স্বাভাবিকভাবে এখন আর আমাদের করতে হয় না। কিন্তু তারপরেও আমরা দেখেছিলাম যে ওই ধরনের একটা কঠিন বাস্তবতার মাঝেও আপনি সালমান এফ রহমানের মতো একজন ব্যক্তি যিনি শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন। তাকে আপনি দরবেশ ট্যাগ দিলেন এবং তার বিরুদ্ধে আপনি প্রকাশ্যে কথা বললেন। আপনি এস আলমের বিরুদ্ধে কথা বলেছেন। আপনি আজিজ খান, ফারুক খান তাদেরকে ওই বিদ্যুতের ম্যারাডোনা বা মেসি এরকম তুলনা করে কথা বলেছেন। এবং ওইগুলো আপনিই বলেছেন। ওইভাবে আর কাউকে কিন্তু আমরা তাদের বিরুদ্ধে ওইভাবে সমালোচনা করতে দেখিনি। এবং আপনি সমালোচনা বলার কারণে যে আপনার উপরে কিছু এসেছে তাও কিন্তু নয়। আমরা দেখেছি যে মোটামুটি আপনি বলে কিন্তু আপনি পার পেয়ে গিয়েছিলেন। এই রহস্যটা কি? মানে আপনি কি করে পার পেয়ে গেলেন? না, এই কথাটা কিন্তু আসলে সাকিব এরকম না। ব্যাপারটা হলো কি, আমি এদের ব্যাপারে কথা বলেছি, আপনি ২০০৮ এ আমার পার্লামেন্টের স্পিচ দেখলেই দেখবেন যে আমি কিন্তু অর্থোডক্স পলিটিক্স করিনি। আমি চেষ্টা করেছি বস্তুনিষ্ঠভাবে কথা বলতে এবং ফ্যাক্টস ফিগারস নিয়ে কথা বলার জন্য, যেটা সাধারণত পার্লামেন্টের রীতিনীতিতে ছিল না। পার্লামেন্টের রীতিনীতিতে সাধারণত ছিল আওয়ামী লীগের একটা স্টাইল ছিল
যে আওয়ামী লীগ ৭৫ থেকে ৭১ থেকে আরম্ভ করবে, একটা পর্যায়ে জিয়াউর রহমান সাহেবকে গালি দিবে। তারপর তারেক রহমান, খালেদা জিয়া বা বিএনপি চেয়ারপারসনকে অপমান করে কথা বলবে এবং লাস্টে এসে তাদের এলাকা নিয়ে একটা কথা বলবে। এবং বিএনপিরও কিন্তু গতানুগতিক স্টাইলটা ওরকমই ছিল যে ১ম এই তারা স্টার্ট করবে বাকশাল নিয়ে কথা বলবে। তারপর তারা জিয়াউর রহমান সাহেব যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটা নিয়ে কথা বলবে। তারপরে তারা অবশ্যই আওয়ামী লীগকে কোথাও না কোথাও অ্যাটাক করবে বাকশাল বা অন্য কিছু নিয়ে। তারপর আ একটা 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 হট্টগোল আরম্ভ হবে, তারপর সেখান থেকে আপনার শেষ হয়ে যাবে বক্তব্যটা। আপনি কিন্তু অ্যাটাকের মানে বস্তুনিষ্ঠ ফ্যাক্টস, ফিগারস নিয়ে পার্লামেন্টে আপনি কিন্তু তেমন বক্তব্য পাবেন না। সো আমি চেষ্টা করেছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে সেটা করার জন্য এবং আলহামদুলিল্লাহ মানুষ সেটা গ্রহণ করেছে। সেটার রেজাল্ট যে আমি তৎক্ষণাৎ পাই নাই, কিন্তু আমি পেয়েছি। আপনি যদি মনে করেন আমি সালমানকে দরবেশ বলার সাথে সাথেই আমি রেজাল্টটা পাবো, তা না। বাট অফ কোর্স সালমান রহমানকে আমি দরবেশ নাম দেওয়ার পরে বা সেটা পাবলিসিটি করার পরে ন্যাচারালি সেটা নিয়ে আপনার একটা রাডারের মধ্যে আমি পড়ে গিয়েছি। আমার ব্যাংক ব্যালেন্স, আমি কোথায় কি করি, আমি কোথায় যাচ্ছি, কারা আমার সাথে মিশছে, কোথা থেকে আমি ইনফরমেশন পাচ্ছি। আমার বিদেশ যাওয়া বন্ধ হয়েছে। আমি হাইকোর্টে বাট আমি অত পাবলিসিটি করিনি আমার সাথে যা হচ্ছে। পাবলিসিটি করলে গভর্নমেন্টের মধ্যে এমন একটা জিনিস আসতো যে হ্যাঁ, ওকে, হি ইস গেটিং দ্য মেসেজ নাও। সো আমার বিদেশ যাওয়া বন্ধ, আমার পাসপোর্ট বন্ধ ছিল। আমি হাইকোর্টে আবার রিট করে আবার বের করেছি। সো আমি আমার মতো করে করেছি যে আমি যে তাদের দ্বারা নির্যাতিত বা তাদের দ্বারা আমি জেল করা হয়নি। আমার নামে তখনও ১২ টা মামলা ছিল, ৯ টা মামলা ছিল। বাট আমি আমার ওই মামলা বা ওই জিনিসপত্রগুলি নিয়ে তত মার্কেটিং করিনি। এর মধ্যেও তো আমি সালমান রহমানকে নিয়ে কথা বলার পরেও তো আমি একবার জেলে গেলাম। ওকে? বাট অন্য মামলা দিয়ে গেলাম। বাট আমি জানতাম আমি তো আর গাড়িও ভাঙিনি, আমি তো আর আ আপনার সচিবালয়ে বোমও মারিনি। সো আমি জানি যে আমাকে কেন ধরা হয়েছে। কারা এর বিরুদ্ধে কাজ করছে, কারা করছে। সো আমি অনেক ধরনের প্রেশারই অনেক জায়গা থেকে পেয়েছি। আপনি হিসাব করে দেখেন হাতে গোনা ৩-৪ টা টেলিভিশন চ্যানেল ছাড়া আমাকে কেউই ডাকতো না। প্লাস রাজনীতিতে আমার নরমাল প্র্যাকটিসে আমার এলাকা আমার অনেক আমার বাবার ব্যবসা ছিল ৪০ বছরের। আপনার জাহাজের ব্যবসা ছিল। প্রত্যেকটা রুট পারমিট বাতিল করে দিল এবং আমাকেও মানে এই জিনিসগুলি বিং আ পলিটিশিয়ান আমরা কখনো শেয়ার করি নাই। বাট যে যার নিজের জায়গা থেকে এটা তো খুবই স্বাভাবিক সাকিব। আমি যখন গভর্নমেন্টকে আ আপনার আপফ্রন্ট অ্যাটাক করব আর আওয়ামী লীগের মতো একটা গভর্নমেন্ট যার টলারেন্স 0 পর্যায়ে, তো ন্যাচারালি তো আমার কিছু ফেস করতে হবে। প্রশ্নটা হলো আমি আমার দুর্বলতা বা আমার উপর যে জিনিসটা হচ্ছে আমি কতখানি প্রকাশ করি আর আমি কতখানি প্রকাশ করি না। তো আ সবারই ফেস করতে হয়। এটা খুবই কিন্তু স্বাভাবিক। তারপর আমরা দেখেছি যারা আপনার সমালোচক তারা নানা সময়ই কিন্তু বলেছে যে আপনি প্রিভিলেজড এবং এই প্রিভিলেজড বলার পেছনে তারা যেটা আপনার শ্বশুরকে টেনে আনছে বারে। এবং আমরা এমনও দেখেছি যে শাহরিয়ার নাজিম জয়ের মতো একজন উপস্থাপক সে চ্যানেল আইতে অনেকটা ডেকে নিয়ে আপনাকে অপমান করার থ্রুতেই কিন্তু ওই প্রসঙ্গগুলো এনেছিল। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, যে কেন বারে? আমি এভাবে জয়কেও বলব না, আমি কাউকেই বলব না। এটা তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যে আমার ফ্যামিলি, আমার মার সাইড বা আমার আ আমার ইন-লজ এর সাইড টা আওয়ামী লীগের ফ্যামিলির সাথে জড়িত এবং আওয়ামী লীগের ফ্যামিলির একদম কোর মেম্বার। তো সেই জিনিসটা আমি বলব না। বাট আমার ওইটা এক্সপেক্ট করাও উচিত ছিল না তাদের কাছ থেকে। বিকজ আমি তো আর আমার কথায় কখনো ছাড় দেই নাই। সো রাজনীতিতে ৮-১০ জনের যা ফেস করতে হবে আমারও সেভাবে ফেস করতে হচ্ছে। এখন আমি তো আসলে মাঠ পর্যায়ের নেতা না যে কেউ ইমাজিন করবে আমাকে ধরে নিয়ে বছরের পর বছর লাগবে, রিমান্ডে রাখবে বা আমাকে গুম করবে। এগুলি সাধারণত ফেস করেছে যারা একদম মাঠ পর্যায়ের নেতারা। উনাদের মতো যারা আছেন। বাট এছাড়াও ৮-১০ জন যা ফেস করেছেন বা আমি এটাও বলব না যে আমি খুব একটা রাজপথের সৈনিক ছিলাম। তো এই কারণে ন্যাচারালি অনেক জায়গা থেকেই আমার ওটা হয়নি। বাট পলিটিক্স এ যেসব সাইজ করার ব্যাপার বা পলিটিক্স এ যেই চাপ দেওয়ার কথা, আমার মনে হয় আমি যথেষ্টই আমার জায়গা থেকে আমি যথেষ্টই সহ্য করেছি বা যথেষ্টই আমার মধ্যে পড়েছে। আর আমার ইন-লজ এর যার কথা বললেন, উনারাও উনাদের রাজনীতি করেন। হ্যাঁ, আমি আমার রাজনীতি করি। সো ডেফিনিটলি আমি যেহেতু ছাড় দেইনি, আমার ওই ছাড়টা এক্সপেক্ট করাটা উনাদের কাছ থেকে উচিত না এবং ওটা ঠিকও না। আমি আমার পলিটিক্স করি। বাংলাদেশে ৮-১০ জনের যা হয় আমারও মাথায় রাখা উচিত ছিল যে আমারও প্রতিও তাই হতে পারে।